একই কথা শুনি আজ মন্তরার মুখে। আজকের দিনটি মহাভারতের এই উক্তিটির জন্য খুবই মোক্ষম একটি দিন। শান্তিতে নোবেল জয় করে যিনি সারা জীবন শান্তির কথা বলেছেন, তিনি আজ যুদ্ধের প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়েছেন। তবে যুদ্ধ কেন, কি জন্য, কার সঙ্গে যুদ্ধ, তা তিনি খোলাসা করেননি। কিন্তু আমরা অনেকেই অনুমান করতে পারছি তিনি কোন যুদ্ধের কথা বলছেন। কিন্তু বাংলাদেশ কেন যুদ্ধের জন্য প্রস্তুত নেবে? ভারত পাকিস্তান বহুবার যুদ্ধে জড়িয়েছে। প্রতিবেশী অন্যান্য যে দেশগুলো রয়েছে সার্কের, তারা কেউই যুদ্ধের প্রস্তুতি নেওয়ার কথা বলেনি। কেন বাংলাদেশ আগ বাড়িয়ে ডক্টর ইউনূস যুদ্ধের প্রস্তুতি নেওয়ার কথা বলছেন? আজকেই তিনি বিমান বাহিনীর একটি অনুষ্ঠানে এই প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান এবং সেখানে তিনি খুব সুনির্দিষ্ট করে বলেন বিজয় ছাড়া সেখানে কোনো বিকল্প নেই। তিনি কার বিরুদ্ধে যুদ্ধ করতে চান, কার বিরুদ্ধে বিজয়ী হতে চান এবং বাংলাদেশের মানুষ, বাংলাদেশের ভূখণ্ড কেনই বা যুদ্ধের জন্য ব্যবহৃত হবে? এই প্রশ্নগুলোর আজকে জবাব খোঁজার চেষ্টা করব এবং আমার সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন লেখক, সাংবাদিক এবং রাজনীতি বিশ্লেষক মঞ্জুরুল হক। জনাব মঞ্জুরুল হক, আমি আপনাকে স্বাগত জানাচ্ছি। দেখছেন কোন পথে বাংলাদেশ এবং আপনাদের সঙ্গে আছি আমি সুলতানা রহমান। মঞ্জুরুল হক, আজকে ডক্টর ইউনূস যেই বক্তব্যটি দিলেন, যুদ্ধের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন এবং প্রস্তুতি না নিলে নাকি সেটি হবে আত্মঘাতীমূলক। আপনি কি বুঝলেন, কি দেখলেন, কেনই তার এই বক্তব্যটি এতটা তাৎপর্যপূর্ণ এবং বাংলাদেশ কেনই বা যুদ্ধে জড়াতে যাচ্ছে? ধন্যবাদ। আমরা যদি এই ডক্টর ইউনূসের এই বক্তব্যটিকে আজকে বিশ্লেষণ করতে যাই, তাহলে তার আগের কিছু বক্তব্য সামনে আনতে হয় তার ধরনটি সম্পর্কে। তো উনি প্রচন্ড পড়াশোনা করা মানুষ, জ্ঞানী মানুষ, সারা পৃথিবীতে ওনার প্রচুর ওয়েল উইশার, ওনার প্রচুর ফ্যান, বিভিন্ন জায়গায় পুরস্কার তো ঘর ভর্তি পুরস্কার। কিন্তু মুশকিলটা হচ্ছে যে জিওপলিটিক্স এবং অভ্যন্তরীণ পলিটিক্স, এই দুটো বিষয়ে উনি গুলিয়ে ফেলেন। অভ্যন্তরীণ পলিটিক্সের যে গ্রাম্য পলিটিক্স আমরা যেটাকে বলি, যে বাংলাদেশের রাজনীতিতে কিছু কিছু গ্রাম্য পলিটিক্স চলে, গ্রাম্য স্টাইলে, উনি সেটাকেই জিওপলিটিক্যাল স্তরে বলে ফেলেন। আবার জিওপলিটিক্যাল স্তরে যে কথাটি বলার দরকার নেই, যেটি একান্তই অভ্যন্তরীণ রাজনীতিতে চলে, সেই রকম কিছু কথা আগবেড়ে উনি আবার সেই আন্তর্জাতিক ফোরামেও বলে বসেন। যেমন ধরুন যে চীনে যে উনি যখন বললেন যে সেভেন সিস্টার হচ্ছে ল্যান্ডলক একটি জায়গা, এই ল্যান্ডলক জায়গাটি সমুদ্রে যাওয়ার কোনো অধিকার নাই, আমরাই হচ্ছে একমাত্র ওশানের গার্ডিয়ান, উই আর গার্ডিয়ান অফ দ্য ওশান। তো এই কথাটি বলার আগে ওনার নিশ্চয়ই বোঝা উচিত ছিল যে ল্যান্ডলক কান্ট্রি বলতে কাকে বোঝায়, কি বোঝায়। ল্যান্ডলক কান্ট্রি বলতে আমরা বুঝি মঙ্গোলিয়া, আমরা বুঝি আফগানিস্তান, তাজিকিস্তান, এইসব। না বুঝে বলেছেন? সব বুঝে বলেছেন। এখনকার প্রশ্নটা হলো যে আমরা মনে করছি যে উনি শান্তিতে নোবেল জয়ী, সুতরাং ওনার মুখ থেকে যুদ্ধের কথাটা আমরা আশা করছি না। কিন্তু বিষয়টা আসলে তা না। উনি যেদিন রাজনৈতিক ক্ষমতা হাতে নিয়েছেন, তারও 3 দিন আগে উনি যুদ্ধের কথা বলেছেন, উনি যুদ্ধের উস্কানি দিয়েছেন। উনি সেভেন সিস্টারকে অশান্ত করবেন, অশান্ত হয়ে যাবে সেভেন সিস্টার, ভারতকে এই হুমকিটা দিয়েছিলেন ফ্রান্সে বসেই, যখন উনি জানতে পারলেন যে আমি সরকারের প্রধান উপদেষ্টা হতে যাচ্ছি। তখনই তিনি বললেন যে ভারতীয় সংবাদ মাধ্যমকেই তিনি বলেছেন যে ভারত যদি আমাদেরকে উত্ত্যক্ত করে বা আমাদের এই কোনো বিষয়ে বিরোধিতা করে, মেনে না নেয়, তাহলে ভারতের সেভেন সিস্টার অশান্ত হবে। তো এটা তো প্রচ্ছন্ন না হলেও প্রত্যক্ষ না হলেও প্রচ্ছন্ন একটা হুমকি, একটা দেশকে হুমকি দেওয়া যে তোমার কিছু অঞ্চল আমি আনস্টেবল করে দেব। তো সেই হুমকি উনি আগেও দিয়েছেন। এরপরেও আমাদের সেনাবাহিনীর রাজবাড়িতে একটা ট্রেনিং সেশন শেষে সেখানেও তিনি যুদ্ধের হুমকি দিয়েছিলেন। তো আজকে তিনি যেটি বললেন এটি খুব সিগনিফিকেন্ট, যে এটি হচ্ছে বিশেষ একটি ঘটনাকে সামনে রেখে বলা। সেই ঘটনাটি হচ্ছে পাক ভারত উত্তেজনা। গত 22 তারিখে ভারতের পেহেলগামে যে নৃশংস ঘটনাটি ঘটেছে, সেই ঘটনাটির পরে
দুই দেশের ভেতরে যে প্রচন্ড উত্তেজনা বিরাজ করছে, সারা বিশ্বের নজর এখন এদিকে, সেই দিকে দৃষ্টি দিয়ে তিনি সেটা বলেছেন। এখন প্রশ্ন হলো যে যুদ্ধ যদি বাধে, সেটি বাধবে পাকিস্তান এবং ভারতের মধ্যে। বাংলাদেশ এখানে কোনো পক্ষ না। বাংলাদেশকে পাকিস্তান বা ভারত কোনো পক্ষই কিন্তু তাদের পক্ষ সমর্থন করার জন্য কোনো অনুরোধ পাঠায়নি। পাকিস্তানও পাঠায়নি, ভারতও পাঠায়নি যে আপনারা আমাদেরকে সমর্থন করুন। তাই যদি হয় তাহলে আগ বেড়ে আমি এটা কেন বলতে যাব? এটা বলতে যাওয়ার উদ্দেশ্য একটাই, সেটা হলো যে যদি উপমহাদেশে যুদ্ধ লাগে, ভারত পাকিস্তানের যুদ্ধ লাগে, তাহলে ডেফিনেটলি সেই যুদ্ধটা কোনো না কোনো ভাবে উপমহাদেশের অন্যান্য জায়গাও ছড়িয়ে যাবে উত্তেজনা। আর যখনই বাংলাদেশে যুদ্ধের উত্তেজনা ছড়িয়ে যাবে, উনি এই উত্তেজনা ছড়ানোর 2-3 মাস আগে থেকেই কিন্তু বলছেন যে আমরা যুদ্ধ অবস্থার মধ্যে আছি। অর্থাৎ সেই যুদ্ধ অবস্থাটা হচ্ছে যে পরাজিত আওয়ামী লীগ ফিরে আসবে বা পরাজিত ফ্যাসিবাদ ফিরে আসবে, তারা এসে ভাঙচুর করবে, তারা এসে এনার্কি করবে, এক ধরনের যুদ্ধ অবস্থা। সেইটাকে তখন তিনি মিন করতেন। তো সেইটাকে উনি অজুহাত হিসাবে ব্যবহার। মঞ্জু একটুখানি আপনাকে আমি একটু সরি, আপনার কথা শুনতে আমার অনেক ভালো লাগে, তারপরে একটু ইন্টারাপ্ট করি। তখন তিনি এটাকে ওই যুদ্ধের মধ্যে আছি মিন করতে আওয়ামী লীগের দিকে ইঙ্গিত দিতেন বলে আমরা মনে করতাম। হ্যাঁ, আমরা মনে করতাম উনি হয়তো আওয়ামী লীগের দিকে ইঙ্গিত দিচ্ছেন। আসলে উনি জানতেন যে উনি আসলে কোন যুদ্ধের কথা বলছেন। 1 নাম্বার। 2 নাম্বার, আপনি শুধু ডক্টর ইউনূসের কথা বলছেন, আপনি তার উপদেষ্টার কথা বলছেন না। শুরু থেকে ফ্রম দ্য বিগিনিং তার উপদেষ্টা মাহফুজ আলম যুদ্ধের কথা বলে আসতেছে। এখন সেগুলো স্টেপ বাই স্টেপ আসছি। তো উনি আগে যে যুদ্ধের কথাগুলি বলতেন, সেই যুদ্ধের কথাগুলি হচ্ছে যুদ্ধ অবস্থা। আমরা যুদ্ধ অবস্থার মধ্যে আছি, এইটার জন্য আমাদেরকে এখন নির্বাচন নিয়ে ভাবার সুযোগ নেই। এটা হলো ওনার 1 নম্বর ইস্যু ছিল। তো এর আগে যখন উনি ওই 7 সিস্টারকে উস্কে দিলেন, তখন তো ওনার উপদেষ্টা মাহফুজ সাহেব একটা ম্যাপই হাজির করলেন। পশ্চিমবঙ্গের, ত্রিপুরার, আসামের, তারপরে মিজোরামের কিছু অংশ, এইসব নিয়ে টিয়ে বিশাল একটা বাংলাদেশের ম্যাপ একটা হাজির করলেন। তো পরবর্তীতে আবার সেই ম্যাপটি আবার সরিয়েও দিলেন ফেসবুক থেকে। ওনাদের এটা অভ্যাস আছে ফেসবুকে। মঞ্জু ভাই সরি, আমি আপনাকে আবার একটু ইন্টারাপ্ট করছি। উপদেষ্টা মাহফুজ আলম ম্যাপ একটি ফেসবুকে পোস্ট করেছেন, কিন্তু তার আগে 5ই আগস্ট সরকার পতনের পর যত গ্রাফিতি হয়েছে সেখানে ম্যাপ আঁকা হয়েছে দেয়ালে, ওই একই ম্যাপ আঁকা হয়েছে। ফলে একটি আরেকটির সঙ্গে সম্পর্কিত। 5ই আগস্ট যে ম্যাপ আঁকা হয়েছিল সেটা কেউ আকাশ থেকে নাজিল হয়ে মনের ইচ্ছা হয়েছে এরকম একটি ম্যাপ আঁকবে, ব্যাপারটি এরকম ছিল না। এটি খুবই উদ্দেশ্যমূলক পরিকল্পিতভাবে ওই ম্যাপ আঁকা হয়েছিল। ডেফিনেটলি উদ্দেশ্যমূলক ভাবে আঁকা হয়েছিল এবং প্রমাণ করা হচ্ছিল যে আওয়ামী লীগ চলে গেছে, আওয়ামী লীগ নেই, এখন ভারত হচ্ছে আমাদের একমাত্র শত্রু। ভারতকে শত্রু কাতারে ফেলে দিয়ে ভারতের থেকে কি কি দখল করে নেব সেরকম একটি প্ল্যান থেকে তারা একের পর এক এই ধরনের বিবৃতি, স্লোগান, গ্রাফিতি, ম্যাপ ইত্যাদি ইত্যাদি করেছে। তো এই জিনিসগুলো যখন সামনে এসেছে, এটা থেকে যখন ভারতের কাছ থেকে যখন এর প্রতিবাদ এসেছে, তখন তারা ওগুলো আস্তে আস্তে সরিয়ে ফেলেছেন। আসিফ নজরুল সাহেবও যেমন ধরুন পরশুদিন বা তার আগের দিন যে বিবৃতি দিলেন, সরি ওই 22 তারিখেই যে বিবৃতি দিলেন পহেলগাম ঘটনার পরে, যে এটা ভারতের নরেন্দ্র মোদী এবং অমিত শাহার অগোচরে ভারতে কোনো অস্ত্র ঢুকতে পারেন, ওইটা কয়েক ঘন্টার ব্যবধানেই ওটা উনি আবার সরিয়ে ফেললেন। তো এই জিনিসগুলো হচ্ছে এক ধরনের কৌশল। অর্থাৎ সংসদে সুরঞ্জিত সেনগুপ্ত একসময় এই কৌশলগুলো খুব ব্যবহার করতেন, মজা করে বলতেন। সেটা হলো যে আপনাকে একটা বিশ্রী গালি দিলাম আমি সংসদে, গালি দেওয়ার পরে এইটি স্পিকার এটি গ্রহণ করলেন না, বললেন যে এক্সপান্স করা হলো। তখন সেই এক্সপান্সটা আমি মেনে নিলাম এবং পরবর্তীতে বললাম যে আপনাকে যে গালিটি আমি দিয়েছিলাম, স্পিকার যেহেতু সেটি গ্রহণ করছেন না, অথবা আমি আমার গালিটি প্রত্যাহার করছি। গালি কিন্তু আমি দিয়েই দিয়েছি। এদের ব্যাপারটা হয়ে গেছে অনেকটা এইরকম যে আমি ভারতকে হুমকি দিচ্ছি, ভারতকে হুমকি দেওয়ার ক্ষমতা আমার নাই, আমার পায়ে আমার কোমরে সেই শক্তি নেই, কিন্তু আমি হুমকিটা দিয়ে দিলাম। তারপর যখন এটা কাউন্টার হিসাবে আসবে, এটার কাউন্টার হিসাবে আসলে আমি আবার প্রত্যাহার করে নিলাম। যে প্রত্যাহার করে নিয়ে কোনো বক্তব্য দিচ্ছে না, কিন্তু
ভুল হয়েছিল বা ভুলক্রমে দিয়েছি, অসাবধানতাবশত দিয়েছি, এরকম কোনো বক্তব্য দিচ্ছে না, জাস্ট চুপ করে থাকছে। তো এগুলো হচ্ছে এক ধরনের গ্রাম্য টেকনিক। এগুলো খুব সুস্থ কোনো টেকনিক না, এগুলো গ্রাম্য টেকনিক, গ্রাম্য কৌশল। নিজের চাস্তো ভাইয়ের মাথায় বাড়ি মেরে থানায় নিয়ে যেয়ে মামলা করা প্রতিপক্ষের নামে, ব্যাপারটা এরকম দাঁড়ায়। তো এখন এখন আমাদের প্রধান উপদেষ্টা যে বিষয়টি নিয়ে কথা বলেছেন, তো এইটি আমার কাছে মনে হয় যে উনি শুধু আগুন নিয়ে খেলছেন আজকের থেকে না, উনি প্রথম দিন থেকেই আগুন নিয়ে খেলছেন। কিন্তু ওনার সুবিধাটা হলো যে আগুন নিয়ে খেলার পরেও একবারও ওনার হাত পড়েনি। কোনো একটি পক্ষ থেকে ওনাকে এইসব কারণে কেউ সমুচিত জবাব দেয়নি, দেশের ভেতর থেকেও না, দেশের বাইরে থেকেও না। যে কারণে ওনার কাছে মনে হয়েছে বিষয়গুলো যে এটা ইজি অ্যাজ ওয়াটার, এটা পানির মতো তরল একটা বিষয়, এটা আমি করতেই পারি। তো এখন যদি আপনি তাকে প্রশ্ন করেন, যদি বিদেশি কোনো সাংবাদিক প্রশ্ন করে যে আপনি আপনার বিমান বাহিনীকে যে প্রস্তুত হতে বললেন কাদের বিরুদ্ধে যুদ্ধ, তখন উনি কিন্তু বাইপাস করার রাস্তা পাবেন। সেটা বলবেন যে যে কোনো বাহিনী যে কোনো সময় 24 ঘন্টা যুদ্ধের জন্য রেডি থাকে। এটা হচ্ছে বাহিনীর একটা রেগুলেশন, নর্মস। সেই নর্মস এর কথা আমি ওদেরকে স্মরণ করিয়ে দিয়েছি, নাথিং এলস। উনি এইভাবে পাশ কাটাতেই পারেন। তো আমরা তো জানি বিষয়টা যে উনি কাকে হুমকি দিচ্ছেন, কেন হুমকি দিচ্ছেন। এখন যদি সেই বিষয়টাতে আসি, তো এইটাতে আসলে দেখা যাবে যে বাংলাদেশ কিন্তু এই যুদ্ধের বাইরে নেই, বাইরে নেই, আগে থেকেই নেই। কারণ ভারত বহুদিন থেকে অভিযোগ করে আসছে যে পাকিস্তানের যে সব সন্ত্রাসী সংগঠনগুলো কাশ্মীরে সক্রিয়, সেই সব সংগঠনগুলোর শাখা বাংলাদেশে রয়েছে, এবং বাংলাদেশে তারা 5 আগস্টের পর থেকে তারা অনেকেই, প্রায় 70 জন জেল থেকে মুক্তি পেয়েছে শীর্ষ সন্ত্রাসী, আরো প্রায় 150 জন মতো জেল ভেঙে বেরিয়ে গেছে। তাদেরকে নতুন করে পুনরায় গ্রেফতার করা হয়নি। পুলিশের 400 থানার ভিতরে লুট হওয়া অস্ত্রগুলো কিন্তু এখনো উদ্ধার হয়নি। 25% হতে উদ্ধার হয়েছে, 75% এখনো উদ্ধার হয়নি। অর্থাৎ বাংলাদেশের আন্ডারওয়ার্ল্ডের কাছে প্রচুর পরিমাণে অবৈধ অস্ত্র মজুদ আছে, এবং সেই অবৈধ অস্ত্র মজুদ থাকাটা বাংলাদেশের সাধারণ মানুষের জন্য যেমন নিরাপদ না, তেমনি বাংলাদেশের প্রতিবেশীদের জন্য নিরাপদ না, যে প্রতিবেশীরা ধর্মীয়ভাবে বাংলাদেশের ওই সন্ত্রাসী গ্রুপের এনিমি। যেমন ধরুন যে রাহমানি, রাহমানিকে যেদিন মুক্তি দেওয়া হলো তার পরের দিনই উনি একটা ভিডিও করলেন। সেই ভিডিওতে উনি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, মালদা, পশ্চিম দিনাজপুর এইসব অঞ্চলের মুসলমানদেরকে বিদ্রোহ করতে বললেন, কাশ্মীরি মুসলমানদেরকে বিদ্রোহ করতে বললেন, যে তোমরা ভারত থেকে বেরিয়ে যাও, আমরা সমস্ত শক্তি দিয়ে তোমাদেরকে সহায়তা করব। এখন এই যে মানে ছেঁড়া কাঁথায় শুয়ে এইসব বক্তব্য দেওয়া, এই বক্তব্যগুলো তো আন্তর্জাতিকভাবে কোনো আসলে প্রেক্ষিত পায় না বা কোনো গ্রহণযোগ্যতাও নেই। তারপরেও দেওয়া যখন শুরু করে, দিতে তো কেউ থামাচ্ছে না, কেউ বলছে না। মঞ্জু ভাই, আমি সরি আরেকবার আপনাকে ইন্টারাপ্ট করছি। আপনি বলছেন যে ছেঁড়া কাঁথায় শুয়ে যে এসব হুমকি দেয়া, আপনি কেমন করে ভাবেন বা বলেন যে ওনার পিছনে অন্য কোনো শক্তি নাই? আমরা দেখেছি এরই মধ্যে আরাকানিদের জন্য তিনি সেফ প্যাসেজ দেওয়ার জন্য এরই মধ্যে সম্মত হয়েছেন, দিয়ে দেয়া হচ্ছে। তিনি একটি অনির্বাচিত সরকার, এবং এর আগে থেকে ওই যে রাখাইনদের জন্য স্যাটেলাইট স্থাপন করা হয়েছিল তাদের যোগাযোগের জন্য। আপনি জানেন সেখানে অলরেডি রোহিঙ্গাদের জন্য তাদের যোগাযোগ ব্যবস্থা খুব চূড়ান্ত। এখন স্টারলিংক তারা চট্টগ্রাম অঞ্চলে তাদের সব সেটআপ স্যাটেলাইট ওই এলাকায় স্থাপন করছে, এবং বঙ্গোপসাগরের নিয়ন্ত্রণ আসলে কে নেবে এটি নিয়ে এর সঙ্গে যে ডক্টর ইউনূসের এই সরকারে বসার একটু সম্পর্ক রয়েছে, ওই বিষয়গুলি কি আমরা এড়িয়ে যেতে পারি? তাকে কি আপনি বলতে পারেন যে তিনি আসলে ছেঁড়া কাঁথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখছে, কিংবা যুদ্ধ মানে ঢাল নাই তলোয়ার নাই নিধিরাম সর্দার, এটা কি আপনি বলতে পারেন? কারণ সে অন্যের শক্তির বলে বলিয়ান হয়ে হয়তো এসব হুমকি দিচ্ছে নাকি? না, সেটা তার শক্তি, তাকে উনি মনে করতেই পারেন যে সেটা তার শক্তি, কিন্তু চূড়ান্ত বিচারে এই শক্তিগুলো আসলে ওনার কাজে লাগবে না।
সেটা উনি এখন হয়তো বুঝতে পারছেন না, উনি সময় হলেই বুঝবেন। ওই যে যে শক্তিটির কথা আমরা বলছি, যে ওই শক্তিটা ওনাকে শক্তি দিচ্ছে। তারা এসে আরাকানে সাহায্য পাঠাচ্ছে, তারা এসে আমাদের টেকনাফ অঞ্চলে ঘাঁটি করছে, তারা আমাদের সমুদ্র অঞ্চলে তাদের নৌজাহাজ যুদ্ধ জাহাজ নিয়ে আসছে। এই সমস্ত কিছু ওনাকে মনে করা হচ্ছে যে ওনার শক্তির একটা উৎস। সেই শক্তির বলে বলিয়ান হয়ে উনি যাকে তাকে হুমকি দিতেই পারেন, ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে। তো এই যে গেমটা, এই জিওপলিটিক্স গেমটা যেটা এখানে চলছে, এই গেম সম্পর্কে ওনার আসলে খুব বেসিক কোনো ধারণা নেই। উনি বলছেন উনি তাদের কথায় সায় দিচ্ছেন এবং মনে করছেন, অঙ্ক কষছেন, ডট গুলো মিলাচ্ছেন যে এরপরে এই হবে, এরপরে এই হবে। হ্যাঁ, তো সব জায়গাতেই উনি ওনাকে সেফ প্যাসেজ দেখছেন। ওনার কোনো ক্ষতি উনি দেখছেন না, বাংলাদেশের কোনো ক্ষতি উনি দেখছেন না। বলছি উনি দেখছেন না, উনি তো একটা, আমার কাছে তো মনে হয় উনি একটা ডামি সরকার, একটা পুতুল সরকার। তো ওনার পিছনে যারা রয়েছেন তারা তো নিখুঁত গবেষণা করে, পরিকল্পনা করে বছরের পর বছর ধরে এই পথে এসেছেন। এটা আপনি তাহলে কেমন করে ভাবছেন যে তার আসলে সেফ প্যাসেজ নাই? সেফ প্যাসেজ নাই এটা এই জন্য ভাবছি যে তারা যে প্ল্যানে এসেছেন সেইটি সাকসেসফুল হয়েছে। সেইটি দীর্ঘ 8-10 বছরের চেষ্টায় সাকসেসফুল হয়েছে। কোন প্ল্যানের কথা কিন্তু বলছেন? যে প্ল্যানে তারা আওয়ামী লীগ সরকারকে হটিয়েছে। না, শুধু আওয়ামী লীগ সরকারকে দেখুন, শেখ হাসিনা বলেছেন যে আমি যদি তাদেরকে বঙ্গোপসাগরও দেই, আমি যদি তাদেরকে এয়ার বেস তৈরি করতে দেই, তাহলে আমি আমাকে সারা জীবন যেতে হবে না, আমাকে সারা জীবনে যেতে হবে। কথা তো শেখ হাসিনা বলেছেন, তিনি দেননি। তাহলে দেননি। হাসিনাকে সরানোটা তো তাদের আসল উদ্দেশ্য নয়, বরং শেখ হাসিনা ছিল তাদের সামনে একটি বাধা। তাহলে সেই বাধা সরিয়ে তারা তাদের আসল লক্ষ্যে এখন যাত্রা করবে। সেটা যে যাত্রা করবে, আমি সেটাই বলছিলাম, যে যে ছকটা কষে তারা শেখ হাসিনাকে, তার সরকারকে ফেলে দিল, সেই একই ধরনের ছক বা একই ধরনের উদ্দেশ্য হাসিল করার জন্য যাদের উপর তারা নির্ভর করছে, এই যে অনির্বাচিত সরকার, এই অনির্বাচিত সরকার যতগুলো পক্ষকে শত্রু বানিয়ে ফেলেছে, সেই পক্ষগুলোকে কিন্তু শেখ হাসিনা সরকারের আমলে শেখ হাসিনা শত্রু বানাননি। শেখ হাসিনা তাদের সাথে কিন্তু ব্যালেন্স করে চলেছে। শেখ হাসিনা আমেরিকাকে সরাসরি না করেছেন, এট দ্য সেম টাইম আমেরিকার সঙ্গে কিন্তু সম্পর্ক খারাপ করেননি। তিনি চীনের সাথে সম্পর্ক ভালো রেখেছেন, আবার চীনকে কিন্তু অতিরিক্ত বাণিজ্য সুবিধা দেন। আবার চীনকে অতিরিক্ত বাণিজ্য সুবিধা দিতে যে ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে মনে করে ভারতের সঙ্গেও সম্পর্ক স্বাভাবিক রেখেছে। অর্থাৎ তিনি যে কৌশলে সরকার পরিচালনা করেছেন, সেই কৌশলে কিন্তু এরা পরিচালনা করতে পারছে না। সেই জন্যই আমি বলছি যে আজকে আমেরিকা যে হাসিনাকে সরিয়ে দিয়ে তাদের গোলটা তারা দিয়ে দিতে পারবে মনে করছে, যে বাংলাদেশে একটা ঘাঁটি গেড়ে রাখাইনে অস্ত্র পাঠাবে, রাখাইনকে মুক্ত করবে, আরাকান স্টেট ডিক্লেয়ার করবে, তারপরে আরাকান স্টেটকে দিয়ে, কুকি চীনকে দিয়ে এবং আরসাকে দিয়ে একটা জোট গঠন করবে, সেই জোটকে দিয়ে মিয়ানমার জান্তা সরকারের বিরুদ্ধে যুদ্ধ করবে, যুদ্ধ করে মিয়ানমারকে খণ্ড বিখণ্ড করবে এবং তারপরে মিয়ানমারের মিনারেলস এবং যত সব রিসোর্স তারা ক্যাপচার করবে। এই তো তাদের প্ল্যান, বেসিক প্ল্যান হচ্ছে এই জায়গাটায়। তো সেই প্ল্যানের প্রথম ধাপটা হচ্ছে যে আরাকানের কাছে সাহায্য পৌঁছানোর নাম করে একটা করিডোর নেওয়া, যেটা অলরেডি বাংলাদেশ সরকার দিতে সম্মত হয়েছে। এখন যদি বাংলাদেশ সরকার মনে করে যে সবকিছুই এই প্ল্যান মাফিক এগোবে, সবকিছু এই প্ল্যান মাফিক ওখানে যাবে, আরাকান আর্মিরা শক্তিশালী হবে, তারা মিয়ানমার ভাঙবে এবং এরা যে এখানে বসে আছে আমেরিকান বাহিনী, এরাই আমাকে সেফগার্ড দেবে, অন্য বাইরের কোনো শক্তি আমাকে অ্যাটাক করতে পারবে না, এই যে ধারণাটা, এই ধারণাটাকে আমি বলছি ছেঁড়া কাঁথায় শুয়ে স্বপ্ন দেখা, প্রসাদের স্বপ্ন দেখা। বিষয়টা হলো যে এরকম ব্যাপারটা সহজে ব্রেডের উপরে বাটার দেওয়ার মতো না। জিওপলিটিক্সে এই বিষয়টা এত সহজ না, কারণ এখানে আমেরিকা ছাড়াও তিনটা পরাশক্তি সক্রিয় এবং তাদের প্রচুর পরিমাণে বিনিয়োগ আছে, প্রচুর পরিমাণে বিনিয়োগ, এত বিনিয়োগ যে বিনিয়োগ বাংলাদেশের দেখা যাবে যে বাজেটের প্রায় মানে বাজেটের অর্ধেক। ভারতের, রাশিয়ার এবং চীনের যে বিনিয়োগ মিয়ানমারে আছে,
এই সামগ্রিক বিনিয়োগটা বাংলাদেশের বাজেটের বেশি, জাতীয় বাজেটের বেশি। তো এই পরিমাণ বিনিয়োগ, এই পরিমাণ আর্মস অ্যামুনিশন, এই পরিমাণ সোলজার, এই পরিমাণ টেকনিশিয়ান সেখানে পাঠিয়ে তারা যে দীর্ঘ 4 বছর ধরে একটা পোর্ট গড়ে তুলেছে, ভারত একটা পোর্ট নিয়ন্ত্রণ করছে, চীন একটা পোর্ট নিয়ন্ত্রণ করছে, রাশিয়া একটা পোর্ট নিয়ন্ত্রণ করছে, তারা সহজে ছেড়ে দেবে না। এই জন্যই বলছি যে বিষয়টা এখন এত ইজি। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি সেই ক্ষেত্রে ভারত চীন তারা যে চিরশত্রু, তারা হয়তো একত্রিত হয়ে যাবে, তাদের সঙ্গে রাশিয়া যুক্ত হবে, কিন্তু আলটিমেটলি আমার বাংলাদেশের কি হবে, আমার বাংলাদেশি ভাই বোনদের কি হবে? তারা তো যুদ্ধের মধ্যে ময়দানে থাকছে। বাংলাদেশের অবস্থা বসনিয়ার মতো হবে। বসনিয়াতে করিডোর দেওয়া হয়েছিল, আমেরিকার করিডোর দেওয়া হয়েছিল, বসনিয়ার মতো হবে বাংলাদেশের অবস্থা। যুগোস্লাভিয়ার মতো হবে, 6 খণ্ড হয়ে গেছিল যুগোস্লাভিয়া। বাংলাদেশের অবস্থা সেটা হবে, এতে কোনো সন্দেহ নেই। কারণটা হচ্ছে যে আমি যদি একটি পরাশক্তির সাথে শত্রুতা করি সেক্ষেত্রে আমি যুদ্ধ এড়াতে পারি, কিন্তু যদি আমি 3টি 4টি পরাশক্তির সাথে একই সঙ্গে শত্রুতা করে একটি পরাশক্তির হয়ে বাকি 3টি পরাশক্তিকে কন্ডেম করতে চাই, সেটা আমি পারি না। আমার ভূখণ্ডটাই তখন একটি ব্যাটেলফিল্ড হয়ে ওঠে। আমার ভূখণ্ড ব্যাটেলফিল্ড হয়ে ওঠা মানেই হচ্ছে আমার পিপুলের ড্যামেজ। আমার পিপুলের ড্যামেজ মানে আমার দেশের ড্যামেজ। তো সেইখানে চীন যখন ওই রাখাইন আর্মিকে অ্যাটাক করবে, চীন তো বাংলাদেশের সীমানায় রাখাইন আর্মি আছে না রাখাইন আর্মির সীমানায় বাংলাদেশ আছে এটা দেখতে যাবে না, তাই না? আপনাকে মনে করিয়ে দিই অলরেডি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন যে আমাদের সীমান্ত আর আমাদের নাই, এখন ওখানে রাখাইন আর্মি বাংলাদেশের সীমান্ত নিয়ন্ত্রণ করছে। হ্যাঁ, উনি বলেছেন, উনি ঠিকই। তারা 10 মাইল, বাংলাদেশের 10 মাইল ভিতরে অলরেডি অবস্থান করছে, হয়তো আরো ভেতরে চলে যেতে পারে। হ্যাঁ, এইবারে আপনাকে আমি একটা জিনিস বলি, সেটা হলো দেখুন, গত ফেব্রুয়ারি মাসের 19 তারিখে মিয়ানমারে একটা আইন পাশ হয়েছে। এই আইনটি হচ্ছে যে এতদিন চীনের যে লজিস্টিক গুলো ছিল, স্থাপনা গুলো ছিল, ইনভেস্টমেন্ট ছিল, সেখানে মিয়ানমার জান্তা সরকারের সেনাবাহিনী, পুলিশ এরা সেটা প্রোটেক্ট করত। তো সেইটা সম্পূর্ণভাবে প্রোটেক্ট করতে পারছে না বলে চীন খানিকটা বিরুষ্ট। চীন বিরক্ত হয়ে মিয়ানমার গভর্নমেন্টকে বহুবার বলেছে যে এইটা আপনারা হয় প্রোটেক্ট করুন নইলে আমাদের উপর ছেড়ে দিন। বেশ কয়েক মাস ধরে এরকম একটা দাবি চীন করে আসছিল। অবশেষে গত ফেব্রুয়ারি মাসের 19 তারিখে মিয়ানমার সরকার একটি আইন জারি করেছে। সেই আইনটি হচ্ছে যে মিয়ানমার জনতা সেনাবাহিনীর পাশাপাশি চীন সেখানে তার নিজস্ব সেনাবাহিনী ডিপ্লয় করতে পারবে, প্রাইভেট বাহিনী ডিপ্লয় করতে পারবে, এবং তার যে স্ট্রাকচারাল বিষয়গুলো আছে, তার যে স্থাপনাগুলো আছে, বন্দর, পাইপলাইন, গ্যাস লাইন, এই সমস্ত বিষয়গুলো ড্যামেজ করতে আসলে, কেউ যদি ড্যামেজ করতে আসে, চীন সেখানে সরাসরি তার প্রাইভেট বাহিনী দিয়ে সেটা ঠেকাতে পারবে, আক্রমণ করতে পারবে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারবে। এই অধিকারটি চীনকে দেওয়ার পরে মিয়ানমারের জনগণের কাছ থেকে প্রতিবাদ এসছে যে আমার দেশের ভূখণ্ডে কেন বাইরের দেশ আসবে। কিন্তু মিয়ানমার গভর্নমেন্টকে যে পরিমাণ টাকা দিয়েছে চীন এই আইনটি পাশ করাবার জন্য, অন্তত $668,000 দেওয়া হয়েছে একটা প্রাইভেট বাহিনীকে ডিপ্লয় করার জন্য। এবং কিউ বন্দর যেটা, সেই বন্দরটাতে চীন একটা টাউনশিপ গড়েছে, শুধুমাত্র একটা বন্দর না, সেটা একটা গভীর সমুদ্র বন্দর এবং চীনা টাউনশিপ, চীনা নাগরিকরা সেখানে অবস্থান করছে। তো আরাকান আর্মি যত শক্তিশালী হোক, আরাকান আর্মি গত 6 মাস আগে রাখাইনের 90% জায়গা দখল করে নিয়েছে বলে আমরা জানি, কিন্তু বাস্তবতা হলো যে রাখাইনের রাজধানী যে সিতুয়ে, সেইটি কিন্তু এখনো ভারতের দখলে, ভারতের পোর্ট সেখানে, সেইটি দখল করতে পারেনি, সেখানে এখনো মিয়ানমার জান্তার দখলে। এবং কিউ বন্দর যেটা, সেই বন্দরটি এখনো মিয়ানমার এবং চীনা লোকদের দখলে। এবং ওয়েইং যে বন্দরটি আছে রাশিয়ার, সেটিও রাশিয়ার টেকনিশিয়ানদের দখলে বা মিয়ানমার জান্তার দখলে। তার মানেটা হচ্ছে আরাকান আর্মি রাখাইন স্টেটের পুরোটা দখল করতে পারেনি এবং পারার কোনো সম্ভাবনা এই মুহূর্তে নেই। যখন এই আইনটি পাশ হয়েছে, এখন চীনা
প্রাইভেট বাহিনী, যেমন রাশিয়ার যে ওয়াগনার বাহিনী ছিল প্রাইভেট বাহিনী, ওইরকম একটা বাহিনী যদি এখানে ঢোকে, কতজন সদস্য ঢুকবে, কি কি অস্ত্র নিয়ে ঢুকবে, বা কিভাবে কিভাবে ঢুকবে, এরকম কোনো নির্দিষ্ট করে কোনো কিছু বলা নেই। বলা আছে আপনার স্থাপনা আপনি প্রোটেক্ট করতে পারেন। তাই ধরুন চীন ঢুকে গেল, চীন যখন দেখবে যে তার ইনভেস্টমেন্ট আক্রান্ত হচ্ছে, সে যখন সেটা প্রোটেক্ট করতে যাবে, তখন সে যখন বোমা মারবে বা গুলি ছুড়বে, তখন তো সে সীমান্ত রেখা দাগ দেখে গুলি ছুড়বে না। সেই বোমা তো বাংলাদেশে এসে পড়বে, যেহেতু বাংলাদেশে 10 মাইলের ভেতরে রাখাইন আছে, এই আরাকান আর্মি আছে। তো আরাকান আর্মি যদি বাংলাদেশে প্রবেশ করে থাকে, তাহলে ডেফিনেটলি আরাকান আর্মিকে ড্যামেজ করার জন্য বাংলাদেশেও বোমাবাজি হবে। এবং এই যে করিডোরটা করা হলো, সেই করিডোরটাকে সেফ রাখার জন্য বাংলাদেশের সেনাবাহিনী সেখানে ডিপ্লয় হবে, সেই সেনাবাহিনীর উপরও আক্রমণ হবে, ডেফিনেটলি হবে। এবং সেটা সেটা আরাকান জুন্তা সরকারের যে সেনাবাহিনী, তারাও আক্রমণ করতে পারে, চীনা প্রাইভেট বাহিনী তারাও আক্রমণ করতে পারে। এবং চূড়ান্ত যুদ্ধ যদি শুরু হয়ে যায় ওখানে, পরাশক্তির যুদ্ধ, তাহলে সেখানে রাশিয়া ভারত উভয়ই আক্রমণ করবে। সেই জন্যই আমি শুরুতে বলেছি রাশিয়ার 5টি যুদ্ধজাহাজ এই মুহূর্তে বাংলাদেশে অবস্থান করছে। হ্যাঁ, 4টি যুদ্ধজাহাজ বাংলাদেশে অবস্থান করছে। কারণ কি? না, চলে গেছে এরা হচ্ছে আপনার এপ্রিল মাসের 2 তারিখে ভারতের সঙ্গে একটা এদের মহড়া ছিল, মহড়া শেষ হয়ে যায় 2 তারিখে। মহড়া শেষ করে তারা চলে যাচ্ছে, চলে যাওয়ার পথে সেখান থেকে মাঝপথ থেকে তারা ফিরে এসে বাংলাদেশে নোঙ্গর করে 4 দিন ছিল। যদিও বাংলাদেশ থেকে বলা হচ্ছে যে এগুলো হচ্ছে বন্ধুত্বপূর্ণ একটা সফর, ওরা আমাদের সাথে মত বিনিময় করতে এসছে, অভিজ্ঞতা বিনিময় করতে এসছে। কিন্তু রিয়েলিটি হচ্ছে যে অভিজ্ঞতা বিনিময় করতে আসেনি, তারা একটা মেসেজ দিতে এসেছে যে আমরাও কিন্তু এই ভাগাভাগি এবং এই কামড়াকামড়ি বা এই যে ছক্কাটাকাটি, এই দাবার বোর্ডে কিন্তু আমরাও একটা গুটি। জাস্ট এই মেসেজটা দিতে এসছে, এবং মেসেজটা দেওয়া হয়েছে, ভালোভাবেই মেসেজটা দেওয়া হয়েছে। এখন আমাদের যে গভীর সমুদ্র বন্দর আছে পেকুয়াতে, এইটার নিয়ন্ত্রণ নিশ্চয়ই আমাদের নেভির কাছে আছে, কিন্তু এখন পর্যন্ত আছে। কিন্তু চায়না তো এর নারী নক্ষত্র, কারণ তারা এটা নির্মাণ করেছে। এমনকি যে দুটো সাবমেরিন আমাদের আছে, সে দুটো তাদেরই বানানো, চাইনিজ সাবমেরিন। দুটো সাবমেরিন নয়, ওখানে সাবমেরিন রাখার জায়গা আছে সম্ভবত 8টা, রাইট? আমাদের আছে 2টো, আরো 6টি সাবমেরিন ওখানে রাখা যাবে। এবং চায়না ইচ্ছা করলে ওই সাবমেরিন ওখানে এনে রাখতে পারে। ইভেন আমাদের কোনো ডেস্ট্রয়ার নাই, সেখানে 4টা ডেস্ট্রয়ার রাখার জায়গা বানানো হয়েছে, মানে গ্যারেজ বানানো হয়েছে। চায়না চাইলে এখন সেখানে তাদের ডেস্ট্রয়ার এনে রাখতে পারে। আমরা কি সেগুলি নিয়ন্ত্রণ করতে পারবো? না, কোনোভাবেই না। এবং চায়না যদি ওই চায়নার সাবমেরিন গুলো যদি নিউক্লিয়ার ওয়ারহেড বহনকারী সাবমেরিন হয়, তাহলেও আমাদের কিছু করার নেই। আমি সেই জন্যই আগে থেকে বলছি যে আমরা মনে করছি যে খেলাটা আমরা খেলে দিয়েছি, এবং আমরা এই খেলায় জয়ী হব, আমাদেরকে কেউ ক্ষমতা থেকে সরাতে পারবে না। আমাদের পেছনে এরকম বড় একটা বিগ ব্রাদার আছে, সেই বিগ ব্রাদার আমাদেরকে প্রোটেক্ট করবে, আমরা সেই বিগ ব্রাদারের পারপাস সার্ভ করব, বিগ ব্রাদার আমাদের পারপাস সার্ভ করবে। ব্যাপারটা মোটেও এত ইজি না। কিন্তু মানে আমেরিকা তো আর এমনি আসেনি, তারা তো আটঘাট বেঁধেই নেমেছে। সো তাদেরকেও দুর্বল ভাবার তো কোনো কারণ নেই। না, দুর্বল কোনোভাবেই তারা না। কিন্তু মুশকিলটা হলো যে আমেরিকার একটা বড় সুবিধা হচ্ছে সারা জীবন তারা নিজেদের ল্যান্ডের বাইরে যুদ্ধ করেছে, কখনো তারা নিজেদের ল্যান্ডে যুদ্ধ করেনি। তারা সারা পৃথিবীময় যুদ্ধ করেছে, পৃথিবীর 83টি জায়গায় তাদের ঘাঁটি আছে, 83টি দেশে তাদের স্থায়ী ঘাঁটি আছে, যুদ্ধ ঘাঁটি। কিন্তু কখনো তারা নিজেদের ল্যান্ড আক্রান্ত হতে পারে এরকম কোন যুদ্ধে কারোর সঙ্গে জড়ায়নি। সুতরাং আমেরিকা যখন এখানে যুদ্ধে জড়াবে, যখন দেখবে তাদের বিপদ, তারা এখান থেকে আস্তে করে সরে যাবে, আস্তে করে তারা সরে যাবে। তারা সরে গেলে যেটা হবে, যেভাবে তারা যুগোস্লাভিয়া থেকে সরে এসছে, বসনিয়া হার্জেগোভিনা থেকে সরে এসছে, আফগানিস্তান থেকে সরে গেছে, ভিয়েতনাম থেকে সরে এসছিল, ঠিক একইভাবে এখান থেকে সরে যাবে।
সরে যাওয়ার পরে আমরা কি হব? আমরা তো ব্যাটেল ফিল্ড হয়ে গেছি, প্র্যাকটিস গ্রাউন্ড হয়ে গেছি। আমাদের জনগণ প্র্যাকটিস গ্রাউন্ডের মধ্যে পড়ে গেছে। আমাদের বিপদটা হচ্ছে সেই জায়গাটায়। এই বিপদ দিয়ে কিন্তু আমেরিকা কনসার্ন না, এই বিপদে আমেরিকার কিচ্ছু যায় আসে না। তাদের এই করিডোরের কারণে মায়ানমার জান্তা যদি আমাদেরকে আমাদের সেনাবাহিনীকে আক্রমণ করে বা বাংলাদেশকে আক্রমণ করে, আমেরিকার কিছু যায় আসে না, কিচ্ছু যায় আসে। তো এখন ধরেন একটা প্রক্সি যুদ্ধে বাংলাদেশ জড়িয়ে গেল, নিশ্চয়ই অনেক হতাহত, অনেক একটা একটা মানে একটা মানে খুবই ভয়াবহ একটা পরিস্থিতি হবে এখন। সেই ক্ষেত্রে ধরেন বসনিয়ার কথা আপনি বললেন, হার্জেগোভিনিয়ার কথা বললেন, আফগানিস্তানের কথা বললেন, যেসব জায়গায় আমেরিকা যুদ্ধ করেছে। তো সেগুলো তো দীর্ঘদিন, এগুলো থামতে বা আমেরিকার সরে যেতে দীর্ঘদিন সময় লেগেছে। 1 বছর 2 বছরে যে তারা চলে গেছে তা তো নয়, কিন্তু বহু প্রাণহানি হয়েছে, বহু ক্ষয়ক্ষতি হয়েছে এবং ওই দেশগুলো টুকরো টুকরো হয়েছে। আপনি কি বলতে যাচ্ছেন বাংলাদেশ একটা ছোট্ট একটা দেশ, মাত্র 56,000 বর্গ মাইলের আমার দেশ, রাইট? তো এটা টুকরো হলে কি বা থাকবে? আবার এত কোটি মানুষ এত ছোট জায়গার মধ্যে কি পরিমাণ প্রাণহানি হবে এটা আমরা কি কল্পনা করতে পারছি? না, আমরা কল্পনা করতে পারলে তো আর আমরা এরকম আগুনে হাত দিতাম না। আমরা বলতে আমি ডক্টর ইউনূস সরকারের কথা বলছি না, আমরা বলতে আমাদের দেশের মানুষ, জনগণ কি বুঝতে পারছে? আমাদের জনগণ বুঝলেই বা লাভটা কি? আমাদের জনগণের প্রতিনিধি কারা? আমাদের জনগণের প্রতিনিধি তো জনগণের পার্টি বলে পরিচিত যারা বড় বড় পার্টি। জনগণ তো সরাসরি ধানক্ষেত থেকে উঠে এসে ডক্টর ইউনূসের সামনে কথা বলবেন না বা শেখ হাসিনার সামনে কথা বলবেন। জনগণ ঢাকাতে আসতেই পারবেন না। আমাদের দেশের জনগণ, আমাদের জনগণের পার্টি বা জনগণের যারা প্রতিনিধি বলে দাবি করেন নিজেদেরকে, সেই সমস্ত পার্টিগুলো তারা কি বুঝছে না? তারা অবশ্যই বুঝতে পারছে। তারা বুঝতে পারার পরে কি করছে? তারা বুঝতে পারার পরে সর্বশেষ আমরা একটা শব্দ শুনেছি ফখরুল ইসলাম আলমগীর সাহেবের মুখ থেকে, সেটা হলো যে এই ধরনের একটি করিডোর দেওয়ার সিদ্ধান্তের আগে আমাদের সাথে আলোচনা করা উচিত ছিল। আচ্ছা, আলোচনা করা উচিত ছিল আপনি বলছেন, আলোচনা করেননি, তিনি না করেই দিয়ে দিলেন। এখন আপনি কি করবেন? আপনার কি করণীয় আছে? আপনাদের কিছুই করণীয় নেই, বিকজ অফ যে আপনারা প্রথম থেকেই বলে আসছেন এই সরকারটি আমাদের সরকার, এই সরকারকে আমাদেরকে যে কোনো মূল্যে টিকিয়ে রাখতে হবে। সুতরাং এই সরকারকে এখন ডক্টর ইউনূসের সরকার বলার তো কোনো সুযোগ আপনাদের হাতে নেই, আপনাদের হাতেও নেই, জামাতের হাতেও নেই। সুতরাং এই সরকার যদি দেশবিরোধী কোনো সিদ্ধান্ত নিয়ে বসে, আপনাদের মতে, বিএনপি জামাতের মতে যদি দেশবিরোধী সিদ্ধান্ত নিয়ে বসে, তবুও আপনাদেরকে সমর্থন করে যেতে হবে, অথবা আপনাদের কোমর সোজা করে, মেরুদণ্ড সোজা করে বলতে হবে যে এই সরকার আর আমাদের সরকার না। কিন্তু আপনারা কি সেটা বলতে পারছেন? তাহলে আমাদের জনগণ যদি বুঝেও ফেলে সব, যে আজ থেকে এত বছর পরে আমাদের এই পরিণতি হতে যাচ্ছে, কোনো লাভ নেই। জনগণের হয়ে যারা কথা বলবে তারাই তো চুপ করে আছে, তারাই তো কথা বলছেন। এখন এখানে যুদ্ধ শুরু আলমগীর কিন্তু স্পষ্ট করে বলছেন যে বাংলাদেশকে যুদ্ধের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। মির্জা ফখরুল কিন্তু একথাও বলেছেন এবং তিনি ডক্টর ইউনূস সরকারের প্রতি যে অসন্তুষ্ট সেটিও কিন্তু বলেছেন। হ্যাঁ, বলেছেন। এটি উনি বহুদিন ধরে অসন্তুষ্ট। আমরা দেখে আসছি যে উনি যতবার যমুনাতে গিয়েছেন মিটিং করতে, ততবারই উনি বের হয়ে বলেছেন আমরা সন্তুষ্ট নই, আমরা হতাশ, আমরা এই আলোচনা থেকে হতাশ। প্রথম বলতেন কি? প্রথম বলতেন আমাদেরকে উনি পাত্তাই দেন না প্রথম দিকে। এরপরে যত দিন গড়িয়েছে একটু পাত্তা পেয়েছেন উনি, কিন্তু বলেছেন বারবার যে আমরা হতাশ, আমাদের কথা উনি শোনেননি। কিন্তু এই যে শোনেননি বা ওনরা যে হতাশ, এরপরের স্টেপটা কি? এরপরের স্টেপটা তো ওনরা নেন নাই। না, এরপরের স্টেপ ওনারা বলছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে, তা না হলে তারা ওই যে ঈদের পরে আন্দোলন। ঈদের পরে যে আন্দোলনের বিষয়টা যেহেতু আমরা জানি, সুতরাং আমরা বুঝতে পারি যে এর রেজাল্ট কি হবে। আর জামাত এই সরকারের বিরুদ্ধে কিছু বলবে না, কারণ এটা জামাতের সরকার।
রাইট। জামাত হচ্ছে, জামাত এখানে শতভাগ বেনিফিশিয়ারি, সুতরাং সো সে কিচ্ছু বলবে না। এখন এখন দেখতে পাচ্ছি ধরেন রোহিঙ্গা যারা রয়েছে এদের সঙ্গে আরো 1.5 লাখ রোহিঙ্গা আবার নতুন করে এসেছে, আরো রোহিঙ্গাদেরকে এখানে ফেরত পাঠানোর কথাবার্তা আমরা শুনতে পাচ্ছি। মানে এখানে রোহিঙ্গাদেরকে নিয়ে কি পরিকল্পনা চলছে? রোহিঙ্গাদের নিয়ে আসলে বিশাল একটা পরিকল্পনা। এটা সরকারের না, সরকারের ভেতরে যারা রেডিকাল আছে তাদের একটা পরিকল্পনা, যে এই জনগোষ্ঠীকে জঙ্গিবাদের কাজে লাগানো, দেশকে ইসলামীকরণের দিকে নিয়ে যাওয়ার জন্য এই জনগোষ্ঠীকে কাজে লাগানো। এদের হাতে আপনার যখন কোনো ইনসার্জেন্সি হয়, যখন কোনো বিদ্রোহী গোষ্ঠী গড়ে ওঠে, তখন ওই ব্যাপারটা হচ্ছে জুয়া খেলার টাকার মতন, মদ খাওয়ার টাকার মতন। মানুষ বলে না যে মদ মদ খেতে চাইলে টাকার অভাব হয় না, বন্ধুরা টাকা দেয়। তো ওই রকম আর কি, যে আপনি যখন কোনো একটা গোপন সশস্ত্র সংগঠন গড়ে তুলবেন, তখন তাকে অ্যামুনিশন, আর্মস এবং মানি এটা দেওয়ার লোকের অভাব হয় না, কোত্থেকে কোত্থেকে জানি চলে আসে। তো রোহিঙ্গাদের ভিতরে সশস্ত্র গ্রুপ তো একাধিক, 1 ডজনের উপরে আছে। 4টি প্রধান গ্রুপের নাম আমরা জানি, আমরা আলোচনা করি, কিন্তু বেসিক্যালি তো 1 ডজনের উপরে আছে, অজস্র গ্রুপ আছে। সেই আমি শুনছি গ্রুপগুলো 30-এর সশস্ত্র। মতো সংগঠন আছে তারা। হ্যাঁ, এই সশস্ত্র গ্রুপগুলো শুধু আরাকানে যে আরাকান আর্মির সাথে ঘাড়ে কাঁধে কাঁধ মিলিয়ে মিয়ানমার জান্তার সাথে যুদ্ধ করবে এরকমটা ভাবার কারণ নেই। তারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে, তারা ভারতে আছে, তারা পাকিস্তানে আছে, তারা মিডিল ইস্টে আছে বাংলাদেশি পাসপোর্ট নিয়ে। প্রচুর পরিমাণে রোহিঙ্গা কিন্তু বাংলাদেশি পাসপোর্ট নিয়ে মিডল ইস্টে আছে। তো এই রোহিঙ্গাদেরকে সমাধান করব বা ঈদের পরে ওই আগামী ঈদ ওরা দেশে যেয়ে করতে পারবে, এই কথাগুলো জাস্ট ভালো খিল্ড কথা, সেফ বাত কি বাত। এই কথাগুলোর কোনো ভ্যালু নেই। রোহিঙ্গারা বাংলাদেশ থেকে যাচ্ছে না, কোথাও যাচ্ছে না। আরাকান আর্মির সাথে রোহিঙ্গাদের কোনো প্যাক্ট হবে না, অফিসিয়ালি হবে না। রাজনীতিতে শেষ বলে কোনো কথা নেই, আমরা বলি যে রাজনীতি এবং ব্যবসায় শেষ বলে কোনো কথা নেই। আজকে যে শত্রু আছে পলিটিক্যাল জিও পলিটিক্সে, কালকে সে মিত্র হয়ে যেতে পারে, হতেই পারে। কিন্তু আরাকান এবং রোহিঙ্গাদের বিরোধ যে জায়গাটায়, যে মূল জায়গাটায়, সেই মূল জায়গাটা হচ্ছে এথেনিক বিরোধ। আরাকানিরা মনে করে, রাখাইন স্টেটের লোকরা মনে করে তারা হচ্ছে আরাকান ন্যাশনালিটি, তাদের সিটিজেন তারা। আর রোহিঙ্গারা হচ্ছে 150-200 বছর আগে বাংলাদেশে চট্টগ্রাম থেকে সেখানে মাইগ্রেট করা মুসলিম জনগোষ্ঠী। আপনি খেয়াল করে দেখবেন যে মিয়ানমার সরকার বাংলাদেশকে যে চিঠি দিয়েছে এই করিডোরের প্রশ্নে, সেই চিঠি এবং আরাকান আর্মি বাংলাদেশকে যে চিঠি দিয়েছে সেই চিঠিতেও রোহিঙ্গাদের বিষয়ে রোহিঙ্গা ডেফিনেশন কিন্তু একই রকম। মিয়ানমার জাতীয় সরকারও বলছে যে বাংলাভাষী রোহিঙ্গা মুসলিম, আরাকান আর্মিও বলছে বাংলাভাষী রোহিঙ্গা মুসলিম। এই দুই পক্ষের কোনো পক্ষ বলছে না যে মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠী, বলছে না। তার মানে তারা তাদের ন্যাশনালিটি স্বীকার করে না, তাদের মিয়ানমারের যে ন্যাশনালিটি রোহিঙ্গার, এটাই তারা কিন্তু মিয়ানমার এবং আরাকান কেউ স্বীকার করে না, আরাকান আর্মি। তো তাহলে যারা স্বীকার করে না সেই আরাকান আর্মির সাথে আপনি রোহিঙ্গাকে মার্চ করাবেন কিভাবে? এত সোজা না, সম্ভব না এটা। তার মানে এখানে একটা কেওয়াজ তৈরি হবে। আসল কথা হলো ডক্টর ইউনূসের জন্য একটা কেওয়াজ দরকার, ওয়ারও না, ফ্রন্টাল ওয়ারও না, বিশাল ড্যামেজও না, একটা কেওয়াজ দরকার। যতদিন কেওয়াজটা চলবে ততদিন ইলেকশন নামক এই সোনার হরিণটা অধরা থেকে যাবে। এবং যারা ইলেকশন চাচ্ছে, যে পক্ষগুলো, সেই পক্ষগুলো জোর দিয়ে বলতেও পারবে না যে ইলেকশন কেন দিচ্ছেন না। সিম্পল কথা, যে দেশ এখন যুদ্ধ অবস্থার ভিতরে আছে, দেশের পরিস্থিতি এখন ভালো না, আপনারা এই সময় দেশ বাঁচাবেন না কিছু ইলেকশন করবেন? ইলেকশন তো এখন, ইলেকশন করা একটা বিলাসিতা। সুতরাং ওনার জন্য একটা কেওয়াজ দরকার, এটা বিগ কেওয়াজ। সেই কেওয়াজটাই উনি অলরেডি সৃষ্টি করে ফেলেছেন, এবং আজকের যে হুমকিটি উনি দিলেন সেটা হচ্ছে দ্য পার্ট অফ কেওয়াজ। উনি ভারতকে উস্কাচ্ছেন। তো যে আমাদের এখানে, জি, এখানে আমি দর্শকরা অনেকেই মন্তব্য করছেন যে ডক্টর ইউনূস পাকিস্তানের হয়ে যুদ্ধ করতে চান। আমরা এটা এখনো বলতে পারি না পাকিস্তানের হয়ে। পাকিস্তানের সাথে তার অনেক মাখামাখি, অনেক গোলাগুলি তিনি
পাকিস্তান তার আতিথেয়তা পেয়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেই বসেছেন যে আমরা 53 বছর আগে আমাদের হারানো ভাইকে ফিরে পেয়েছি। হ্যাঁ, পাকিস্তানে আমাদের একটা ডেলিগেট গেছে, সেখানে 4জন শীর্ষ সেনা কর্মকর্তা ছিলেন। পাকিস্তানের আইএসআই চিফ বাংলাদেশে এসছেন, লাল গালিচা সংবর্ধনা পেয়েছেন। এভরিথিং ইজ ওকে। পাকিস্তান আমাদেরকে খাবারও পাঠিয়েছে, চালও পাঠিয়েছে। হ্যাঁ, আমাদের সাথে জাহাজ যোগাযোগ হচ্ছে, সবকিছু ঠিক আছে। কিন্তু পাকিস্তানের পক্ষ হয়ে আপনি যখনই লড়া শুরু করবেন, তখন এট দ্য সেম টাইম অটোমেটিক্যালি আপনি ইন্ডিয়ার এনিমি হয়ে যাবেন। এটা হলো রিয়ালিটি। এবং ইন্ডিয়ার এনিমি হয়ে আপনার চারপাশে আপনি ইন্ডিয়াকে নিয়ে ইন্ডিয়ার এনিমি হয়ে আপনি টিকতে পারবেন না। পাকিস্তান আপনাকে বাঁচাতে আসবে না। নোবডি ক্যান সেভ ইউ। চীন, রাশিয়া, পাকিস্তান কেউ আপনাকে সেভ করতে পারবে না। সুতরাং এটা আগুন নিয়ে খেলা। আমি মনে করি না যে ডক্টর ইউনূস সরাসরি পাকিস্তানের পক্ষে যুদ্ধ করবেন, এরকম কি বলতে পারেন, বা ডক্টর ইউনূসের না পারুক বাংলাদেশের সেনাপ্রধান কখনোই এটা বলবেন না, কখনোই না। আমাদের সেনাপ্রধান ডক্টর ইউনূসের যারা পারিষদ বর্গ আছেন, তাদের এই যে উপদেষ্টারা আছেন, তারা হয়তো বলতে পারে, তারা তাদের বলাতে কিছু যায় আসে না, তারা তো অনেক কিছুই বলেন। কিন্তু দায়িত্বশীল পদ হচ্ছে বাংলাদেশের সেনাপ্রধানের পদ, ওইটি সাংবিধানিক পদ। ডক্টর ইউনূস তো অবৈধভাবে বা অনির্বাচিত সরকার, কিন্তু বাংলাদেশের তো দুইটি দায়িত্বশীল পদ হচ্ছে সাংবিধানিক। একটি হলো প্রেসিডেন্ট শাহাবুদ্দিনের, আর একটি হলো সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের। তো আমার ধারণা ওয়াকারুজ্জামান এই ধরনের স্টেটমেন্ট কখনো দেবেন না। জি, এখানে একজন একটি মন্তব্য করেছেন যে সেন্ট মার্টিন বাংলাদেশের হাতের বাইরে চলে গেছে, বাকি বাংলাদেশের মানচিত্র আমেরিকা, রাশিয়া, চীন ঠিক করবে। সেন্ট মার্টিন কি আমাদের অলরেডি হাতের বাইরে চলে গেছে? এটা আমরা এক হিসাবে বলতে পারি হ্যাঁ চলে গেছে, আর এক হিসাবে বলতে পারি যে না এখনো যায়নি। কারণ সেন্ট মার্টিনে প্রতি বছর একটা নির্দিষ্ট সময়ে পর্যটক যাওয়া বন্ধ রাখা হতো ওই প্রবাল প্রাচীর গুলোকে গড়ে ওঠার জন্য। তো সেটা আগে ছিল কোনো কোনো বছর 4 মাস 3 মাস, কোনো কোনো বছর 5 মাস, সেটা সর্বোচ্চ 9 মাস করে দেওয়া হয়েছে এবার, যে 9 মাস ধরে কোনো লোক সেন্ট মার্টিনে যেতে পারবেন না। এবং সেন্ট মার্টিনে যারা বসবাস করছে তারা খুব মানবতর অবস্থায় বসবাস করছে, তাদের খাবার নেই, পানি নেই, ওখানকার কুকুরগুলো পর্যন্ত না খেয়ে মারা যাচ্ছে। তো সেই হিসাবে টুরিস্ট নির্ভর এলাকা, হ্যাঁ, তো সেই হিসাবে যদি এখন সেন্ট মার্টিন দিয়ে দেয়, সেটাও আমাদের কারো জানা নেই, আমরা যেতে পাচ্ছি না, যেহেতু আমাদের কোনো রিপোর্টার যেতে পারছে না। আবার যদি নাও দিয়ে দেয়, সেটাও আমাদের জানা নেই। কিন্তু ভারতের স্যাটেলাইট পিকচারে নাকি এসছে ওখানে আমেরিকা বিভিন্ন রকম স্থাপনা বানাচ্ছে, এটা কি সত্য নাকি? আপনি আমাকে বলতে পারেন নাকি? আমি এটা এখনো শুনিনি। তবে আমেরিকান মানে লোকজন যে আমাদের টেকনাফের উপরে শিলখালিতে যেখানে করিডোর হবে সেখানে যে আছে, এটা ওখানকার জনগণই বলছে যে তারা এখানে আছে। এখানে আরেকটা কথা মনে রাখতে হবে খুব গুরুত্বপূর্ণ ভাবে, সেটা হলো যে ভারতের সঙ্গে পাকিস্তানের যুদ্ধ হোক আর না হোক, এখন তো যুদ্ধ অবস্থা বিরাজ করছে। আমরা আজকে থেকে দেখছি, আজকে খুব গুরুত্বপূর্ণ একটা মিটিং ছিল পিএম মোদির, সিসিএস কমিটির মিটিং, মানে একেবারে যারা নীতি নির্ধারক কমিটি যে চূড়ান্ত, সেই কমিটির মিটিং ছিল। এবং সেই কমিটির মিটিং এর আগেই মোদি তার 3 বাহিনীর প্রধানকে ফ্রিডম দিয়ে দিয়েছেন যে এনি টাইম আপনারা যা সিদ্ধান্ত নেন সেটা ইমপ্লিমেন্ট করতে পারেন, অর্থাৎ যুদ্ধ আপনারা শুরু করতে পারেন যে কোনো সময়, যে কোনো দিন, যে কোনো সময়, যে কোনো মুহূর্তে। এই অনুমতি দিয়ে দেওয়া হয়েছে, তার মানে একটা যুদ্ধ অবস্থা। তো এই যুদ্ধ অবস্থা যদি না হয়, আমরা ধরে নিলাম যে এরকম একটা যুদ্ধ অবস্থা নেই, তারপরেও বঙ্গোপসাগরে এবং ভারত মহাসাগরে ভারতের যে আধিপত্য, ভারতীয় সেনা নৌবাহিনীর যে আধিপত্য, ভারতের বাণিজ্য আধিপত্য, চীনের যে বাণিজ্য আধিপত্য, এই দুটোকে ধ্বংস করতে যেই আসবে তার সাথে ভারতের এবং চীনের সংঘাত অনিবার্য। বিশাখাপত্তনম বন্দর যেটা ওদের নৌবাহিনীর একটা অন্যতম ঘাঁটি, ওখানে সাবমেরিন রাখার জন্য যে আপনার আছে, ব্যাংক আছে, সেই ব্যাংকে 12টা সাবমেরিন রাখা যায় এবং তাদের নিউ ক্যারিয়ার সাবমেরিনও ওখানেই থাকে। বিশাখাপত্তনম বন্দরটা আমাদের হচ্ছে বে অফ বেঙ্গলের সাথে, কিউব বন্দরটা হচ্ছে বে অফ বেঙ্গলের সাথে,
এই বন্দর দিয়ে চীনের 60% রপ্তানি হয় আমেরিকা, ইউরোপে। সুতরাং ভারত এবং চীন বে অফ বেঙ্গল এবং বে অফ বেঙ্গলের থেকে নিচে ইন্ডিয়ান ওশানে অন্য কারো মাতব্বরি সহ্য করবে না। তো সেটা এটা কি আমেরিকা পাকিস্তানের সাথে জানে না? সেটা কি অবশ্যই জানে, দেন জানে, কিন্তু তারা তো সেইভাবে এগোচ্ছে না, তারা তো যুদ্ধ করার জন্য এগোচ্ছে না। তারা এসে বলছে আমরা নিরীহ একটা বেসরকারি জাতিসংঘের তত্ত্বাবধানে একটা করিডোর দিচ্ছি, আমরা তো এখানে যুদ্ধ করার জন্য আসিনি। তারা তো এটা ধরেন বলছে না। আমাদের মতো যারা আমরা আম জনতাকে না হয় এই জিনিস বোঝালো, যারা কিন্তু যারা নিরাপত্তা বিশ্লেষক তাদের মাথায় তো আর ঘোল ঢালতে পারবে না। না, সেটা পারবে না। সেটা যখন ডিপ্লয় হওয়া শুরু করবে তখন এদের রেসপন্সটাও এরকম হবে। সেটা যেহেতু এখনো হয়নি, তাহলে আমরা সেই সম্ভাবনাটা এখন না তুলি। বুঝতে পেরেছি। আমেরিকান যুদ্ধজাহাজ যেহেতু আসেনি, তারা যেহেতু সোলজার ডিপ্লয় করেনি, সুতরাং আমরা ওই জায়গাটায় এখন আর যাচ্ছি না। আমেরিকার যুদ্ধজাহাজ যে তাদের কি যেন সপ্তম নৌবহর, ওটা আসতে আধা ঘন্টা সময় লাগবে। হ্যাঁ, সেটা তাদের ওটা এখানে আসেনি, তার মানে এই না যে আসতে পারবে না। ওরা চীন সাগরে আছে, ফিলিপাইনে আছে, হ্যাঁ ফিলিপাইনে প্রচুর ঘাঁটি আছে ওদের। হ্যাঁ, ওদের আসতে আধা ঘন্টার ব্যাপার। হ্যাঁ, হঠাৎ করে আসার কোনো দরকার নাই। না, সেটাই সারা পৃথিবী জুড়েই আছে। কিন্তু যেহেতু বাংলাদেশে সোলজার ডিপ্লয় হয়নি, সেহেতু আমরা আমেরিকা যুদ্ধ করতে এসছে এই কথাটা বলতে পারি না। আমরা বলতে চাচ্ছি এটা যে জাতিসংঘের একটা নিরীহ গোবেচারা সাদামাটা একটা করিডোর মানবিক সাহায্য যাওয়ার জন্য, ব্যাপারটা এরকম। তো ব্যাপারটা তো এরকম হতেও পারে, এরকম সাদামাটা তো হতেও পারে। আমরা কেন একদম যুদ্ধের দিকে নিয়ে যাচ্ছি? এর স্টার্টিংটা এরকম সাদামাটা, কিন্তু এর যে নিয়তটা সাদামাটা না, শুরুটা সাদামাটা। জি, আমাকে যদি একটু বসনিয়া, আফগানিস্তান কিংবা হার্জেগোভিনা এখানকার তারা যেভাবে সাদামাটা ভাবে প্রবেশ করেছিল সেই উদাহরণটা যদি একটু দিতেন, তাহলে আমার দেশের মানুষ একটু হয়তো বুঝতে পারতো কত মানে সাধারণের মাঝে কত অসাধারণ ঘটনা ঘটে যাচ্ছে। না, ওই বসনিয়া হার্জেগোভিনা তো অনেক পরের ব্যাপার। আপনি ধরুন সর্বশেষ যেটা ধরুন যে আফগানিস্তানের কথা ধরুন। আফগানিস্তানে সরকার মনে করছে যে তাদের বাহিনীকে আমেরিকা 20 বছর ধরে ট্রেনিং দিয়েছে। মিস্টার ঘানির বাহিনীকে আমেরিকা 20 বছর ধরে ট্রেনিং দিয়েছে, এই বাহিনীকে তালেবানরা সহজে পরাস্ত করতে পারবে না। এবং আমেরিকার প্রচুর পরিমাণে সৈন্য এখানে রয়েছে, তাদের আর্মস অ্যামুনিশন রয়েছে, ট্যাঙ্ক রয়েছে, যুদ্ধ বিমান রয়েছে। সুতরাং তালেবানরা কিছুই করতে পারবে না। কিন্তু তালেবানরা যখন অ্যাডভান্স করছে, সেটা ঘানি সাহেব জানেনও না যে তালেবানরা তার থেকে কয়েক মাস আগে কাতারের দোহায় বসে আমেরিকার সাথে একটা চুক্তি করেছে। সেই চুক্তিটা হচ্ছে নন ওয়ার চুক্তি, নন ওয়ার প্যাক্ট, অর্থাৎ আমেরিকা যুদ্ধ করবে না। তালেবানরা যখন কাবুল শহরের উপকণ্ঠে চলে আসলো, তখন দলে দলে আমেরিকান সোলজাররা প্লেনে করে বাড়ি চলে গেল। এবং যত ওদের স্ট্রাকচার ছিল, ওদের লজিস্টিক ছিল, সব ফেলে গেল। বিপুল পরিমাণে সাজোয়াজান, ট্যাঙ্ক, গোলা বারুদ, কামান, যুদ্ধ বিমান ফেলে তারা চলে গেল। এবং তাদের বিমানে করে কিছু পাবলিকও, মানে কিছু সাধারণ নাগরিকও তাদের বিমানে করে চলে গেছে। সুতরাং সাধারণ নিরীহ একটা করিডোর, সেই করিডোরটা কখন যুদ্ধবাজ হয়ে উঠবে, যুদ্ধদেহী হয়ে উঠবে এবং সেখান দিয়ে যুদ্ধ আসবে, সেটা পাকিস্তান আজকে বুঝতে পারছে। পাকিস্তানকে বলা হয়েছিল যে তোমরা সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে শুধুমাত্র তালেবানদেরকে একটু জায়গা দাও, মুজাহিদদেরকে একটু জায়গা দাও। পাকিস্তান শুধু তাবু গেড়ে জায়গা দিয়েছে। আজকে কি হয়েছে? পাকিস্তানের সঙ্গে সরাসরি কনফ্রন্টেশনে চলে গেছে তালেবানরা, এবং প্রতিদিন যুদ্ধ হচ্ছে। প্রতিদিন পাকিস্তান তালেবান সীমান্তে 100-র উপরে লোক মারা যাচ্ছে, প্রতিদিন দুই পক্ষে সোলজার মারা যাচ্ছে। সুতরাং আমাদের এখানে করিডোর এখন পর্যন্ত বলা হচ্ছে এটি জাতিসংঘের তত্ত্বাবধানে একটি নিরীহ করিডোর। আমরাও বলছি ঠিক আছে, মেনে নিলাম করিডোর, কিন্তু এই করিডোরটাকে দেওয়ার পরে আপনার উপদেষ্টাই যখন বলছে যে আমাদের ওখানে আর কোনো নিয়ন্ত্রণ নাই, তার মানে এই ভূখণ্ড বাংলাদেশ নাই। তো স্বয়ং উপদেষ্টাই যখন বলছেন যে ওখানে আমাদের আর কোনো নিয়ন্ত্রণ নাই ওই সীমান্ত,
তার মানে এই করিডোরটার অংশ বা এই করিডোরটার উদ্দেশ্য, বিধেয়, এর নিয়ত, এর এর এখনকার গোল, এর ফিউচার গোল, কোনো কিছুর উপরে আমাদের আর নিয়ন্ত্রণ নাই। এখন ধরেন এই যে রোহিঙ্গা, হ্যাঁ, রোহিঙ্গা জনগোষ্ঠী, তাদেরকে আমি শুনতে পাই তাদেরকে এক ধরনের মালয়েশিয়া বানানোর সব আয়োজন সম্পন্ন হয়েছে, সব ট্রেনিং চূড়ান্ত, তাদের অস্ত্র দিয়ে দেওয়া হয়েছে। তারা কাদের সঙ্গে যুদ্ধ করবে? তারা বাংলাদেশের ভেতরেই যুদ্ধ করবে। আমাদের বাংলাদেশিদের সঙ্গে? হ্যাঁ, বাংলাদেশের সঙ্গে যুদ্ধ করবে, বাংলাদেশের ভিতরে যুদ্ধ করে। তারা যদি রেডিকালিস্টদের, ইসলামী উগ্রবাদীদের হয়ে লড়াই করে, তাহলে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের, সেকুলার পক্ষের বিরুদ্ধে লড়াই করবে। সেই বিভিন্ন গুপ্ত লড়াইটা বাহিনী কি গড়ে এখন উঠবে। চলছে? তাহলে আমরা যে দেখি যে তারা এখন মুক্তিযুদ্ধের উপর যে আঘাত করছে, তাহলে কি সেই লড়াইটা শুরু হয়েই গেছে আসলে? আসলে শুরু হয়ে গেছে। তারা যে গৃহযুদ্ধের কথা হুমকি দিত, বলতো, গৃহযুদ্ধ অনেক আগেই শুরু হয়ে গেছে। সেটা ছোট স্কেলে হচ্ছে বলে আমরা এর ব্যাকফায়ারটা পাচ্ছি না, কিংবা একতরফা হচ্ছে দেখতে পাচ্ছি না। একতরফা হচ্ছে। ধরুন আপনি যে একজন একজন লোককে, এই যে শিল্পীদেরকে, ধরুন আপনার যে শিল্পীদেরকে যে খুনের মামলার আসামি করা হলো, নাট্যশিল্পী, চিত্রশিল্পী, হ্যাঁ, অভিনয় শিল্পী, এদেরকে যে খুনের মামলার আসামি করা হলো, এটা কি তারা জানেন না যে এদের একজনও এর সাথে জড়িত না? জানেন। তারপর ধরুন একজন গার্মেন্টস কর্মীকে হত্যা চেষ্টার অপরাধে, হত্যা না, হত্যা চেষ্টার কারণে 344 জন সংসদ সদস্যের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হয়েছিল, এখনো সেই মামলা আছে। এটা তো এক ধরনের ওয়ার, অর্থাৎ মামলার যুদ্ধ। আমরা মামলা দিচ্ছি, হ্যাঁ, আপনারা কিছু করতে পারবেন না। তারপরে গণমাধ্যমের তো কোনো নিয়ন্ত্রণ নেই। গণমাধ্যম তো কি বলবো, যে কারো কোনো স্বাধীনতা তো নাই, বরং আপনি জানেন যে 3 জন সাংবাদিকের চাকরি চলে গেছে প্রশ্ন করার অপরাধে। তো বাংলাদেশের গণমাধ্যম এখন কি অবস্থায় আছে? না, গণমাধ্যম এটা নিয়ে কোনো প্রতিবাদ করেনি। আমরা যে গণমাধ্যমকে দেখতাম যে একজন সাংবাদিকের সরকারের পক্ষ থেকে কোনো নিষেধাজ্ঞা আসলে বা তাকে হুমকি দিলে বা তাকে গ্রেপ্তার করা হলে আমরা হাজারে হাজারে সাংবাদিককে রাস্তায় দেখেছি। এক সময় পত্রিকা পাতা জুড়ে বড় বড় হেডিং দেখেছি, ক্যামেরা প্রেস ক্লাবের সামনে মাটিতে রেখে প্রতিবাদ করতে দেখেছি। কিন্তু এখন তো দেখছি না। এখন হচ্ছে এক শ্রেণীর সাংবাদিকরা ভয়ে তটস্থ হয়ে তাদের কলম বন্ধ করেছে নির্দেশে, আর এক শ্রেণীর সাংবাদিকরা প্রথমে যে আনুগত্য স্বীকার করেছিল মেরুদণ্ড হারিয়ে, সেই আনুগত্যের জায়গা থেকে আর সরে আসতে পারছে না। এখন একজন প্রশ্ন করেছেন যে শামীমা আক্তার, তিনি প্রশ্ন করেছেন তাহলে কি আমরা বাংলাদেশকে হারিয়ে দিতে যাচ্ছি? বাংলাদেশ তো হেরে বসে আছে, বাংলাদেশ জয়ী হচ্ছে কবে? বাংলাদেশ হেরে বসে আছে না থাকলে কি এরকম হয়নি? আইন, বিচার, নির্বাহী বিভাগ, বিচার বিভাগ এবং আইন বিভাগ, এই 3টি বিভাগে কোনো শৃঙ্খলা আছে? দেশের আইন শৃঙ্খলা ফিরেছে 9 মাস 10 মাস 9 মাস পরেও? আর পুলিশের যে অজুহাতটি ছিল যে বহু পুলিশ চাকরি ছেড়ে চলে গেছে, পুলিশ ফেরেনি সবাই, সে কারণে পুলিশ অ্যাক্টিভ হতে পারছে না, কথাটা ঠিক না। এই যে শামীমার কথা শুনে আমার চোখে পানি চলে আসতেছে। তিনি বলছেন বুকের ভেতরটা হু হু করে উঠলো আপনাদের কথা শুনে। হ্যাঁ, সত্যি আমারও খুব কষ্ট হয় যে আমরা যেই দেশটা পৃথিবীর ইতিহাসে বিরল, যে যুদ্ধ করে এত প্রাণের বিনিময়ে একটা দেশ স্বাধীন হলো, সেই দেশটা আমরা সত্যি সত্যি হারাতে যাচ্ছি। মানে মঞ্জুরুল হক, আপনি যদি একটু আরেকটু, আমি একটু আশা দেখতে চাইতেছি যে আসলে আপনি যা বলতেছেন এটা হবে না। আপনি যা বলছেন যে এটা 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 বাংলাদেশের মানুষ রুখে দেবে, বাংলাদেশ হারবে না, কারণ হারার জন্য বাংলাদেশের জন্ম হয়নি, বাংলাদেশের মানুষ হারতেও কিন্তু জানে না। আমি একটি কারণেই একটি সূত্র ধরে আশাবাদী হতে চাই, এবং আমার
যারা পাঠক বা দর্শক শ্রোতা আছেন তাদেরকে আশাবাদী করতে চাই একটি মাত্র সূত্র। সেই সূত্রটি হচ্ছে যে একটি অন্যায় যুদ্ধকে আর একটি ন্যায় যুদ্ধই পর্যদস্ত করতে পারে। আমি আবার রিপিট করছি যে একটি অন্যায় যুদ্ধকে, আমাদের এখন যেটা চলছে এটা হলো অন্যায় যুদ্ধ। আমাদের এখানে কিন্তু এক ধরনের যুদ্ধ চলছে, অঘোষিত যুদ্ধ চলছে। মুক্তিযুদ্ধের বিপক্ষে শক্তি যারা, তারা আমাদের মুক্তিযুদ্ধের পক্ষে শক্তির বিরুদ্ধে যুদ্ধ করছে। যখন খুশি মারছে, যখন খুশি গ্রেপ্তার করছে, যখন খুশি মামলা দিচ্ছে, যখন খুশি তার ব্যবসা প্রতিষ্ঠান ভাঙছে, যখন খুশি তার বাড়িতে মব ভায়োলেন্স হচ্ছে। এটা তো যুদ্ধ। তো এই যে অন্যায় যুদ্ধ, এই অন্যায় যুদ্ধকে একমাত্র রুখে দিতে পারে একটা ন্যায় যুদ্ধ। এখন তো যতক্ষণ একজন বঙ্গবন্ধু তো নাই আমাদের, এখন তো যতক্ষণ এখন বঙ্গবন্ধু নাই, যতক্ষণ পর্যন্ত আমাদের জনগণের ওই মুক্তিযুদ্ধের অংশ এরা রুখে না দাঁড়াবে, ততক্ষণ পর্যন্ত এই যুদ্ধে আমরা পেছন দিকে যেতেই থাকবো। এক পা এক পা করে পেছন দিকে যেতে থাকবো, আমাদের সামনে যাওয়ার রাস্তা নেই। এখন সেই জন্য উপমহাদেশের পাকিস্তান ভারত যুদ্ধটা একটা বিধ্বংসী যুদ্ধ। আমরা কেউ যুদ্ধের পক্ষে না, আমরা কেউ যুদ্ধ চাই না, কিন্তু তারপরেও আমার যেটা মনে হচ্ছে যে এই যুদ্ধটা হওয়া উচিত। পাক ভারত যুদ্ধটা হলে সেই যুদ্ধের আঁচ লেগে এই গোটা উপমহাদেশে এক ধরনের যুদ্ধ অবস্থা বিরাজ করবে, এবং যুদ্ধ অবস্থা বিরাজ করলেই তখন বোঝা যাবে যে কার পায়ের তলার মাটি কতটুকু শক্ত। আজকে যেমন আমরা দেখতে পাচ্ছি যে মুক্তিযুদ্ধের সমর্থক লোকদের পায়ের তলাকার মাটি নেই, এই চিত্রটা চেঞ্জ হয়ে যেতে পারে, পয়সার উল্টো পিঠ হয়ে যেতে পারে, যে মুক্তিযুদ্ধদের পক্ষে থাকা শক্তির লোকদেরই পায়ের তলার মাটি শক্ত থাকবে, বরং এদের পায়ের তলার মাটি নরম হয়ে যেতে পারে। সেই জন্য আর একটা যুদ্ধ দরকার। আমি ওই জন্যই বারবার কথাটা বলছি যে একটি অন্যায় যুদ্ধকে থামাতে আর একটি ন্যায় যুদ্ধ অবশ্যম্ভাবী। এখন এমনি 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 এটা আসবে না। এখন পাকিস্তান তো কথায় কথায় হুমকি দেয় যে তারা পারমাণবিক হামলা করবে, ভারতেরও সেটি আছে। তো পারমাণবিক হামলা হলে তো আমরা কেউই অক্ষত থাকবো না। পারমাণবিক বোমা তো আর সীমানা বোঝে না। পারমাণবিক হামলা পাকিস্তানও করবে না, ভারতও করবে না। পাকিস্তান ওইটা বলছে, এটা কথার কথা বলে সবাই এটা, কিন্তু ধরেন বাংলাদেশে তো এমনও বলে যে জামাত কোনোদিন বাংলাদেশের ক্ষমতায় আসবে না। হ্যাঁ, তো তারা তো যেমন করেই হোক ক্ষমতায় তো আছে, তাই না? তো পাকিস্তান পারমাণবিক হামলা করবে না আমরা বলছি, হ্যাঁ, একটা কেমন আন্ধা বিশ্বাস থেকে, যে কারণ এতে করে যে পক্ষই হামলা করুক না কেন এর ক্ষয়ক্ষতি তাদের উপরও পড়বে, বিশ্বের চাপ বাড়বে, আমরা বুঝি সেটা। তারপর হামলা যদি করে বসে আপনি কি করবেন? না, হামলা করে বসলে যেটা হবে যে সে একটা করলে তার উপরে দুটো হামলা হবে। তো আমরা আলটিমেটলি তো সাধারণ মানুষ মরবে, রাইট? হ্যাঁ, সাধারণ মানুষ মরবে। যুদ্ধ মানেই সাধারণ মানুষের, পাকিস্তানি মরুক আর ভারতীয় মরুক আর বাংলাদেশি মরুক, আমরাই তো মরবো, মানুষই তো মরবে। ডেফিনেটলি। আমি সেই জন্যই বলছি যে আপনি যখন কাচের ঘরের মধ্যে থাকবেন তখন আপনি অন্যকে ঢিল ছুটতে পারবেন না। তো আর পারমাণবিক দূত ডক্টর ইউনূস এরকম তিনি মানে 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 আমি কোনো ভাষা খুঁজে পাচ্ছি না যে কি বলবো, যে মানুষের ক্ষমতার লোভ এতটাই থাকে। সবাই তো বরং ওনাকে বলে যে উনি, ওনার বয়স এখন পরন্ত, ওনার তো আর চাওয়া পাওয়ার কিছু নেই, উনি দেশের জন্য কিছু করে যেতে চান। হ্যাঁ, সবাই তো দেখি এই কথাই বলে। তাহলে মানে কি ওনার কি প্রাপ্তি আছে, উনি কি চান? উনি বরং যেই সম্মান পেয়েছেন সেটি হারাতে কেউ কোনো বুদ্ধিমান মানুষে চায়? উনি কি অ্যাচিভ করবেন? ডক্টর জনাব মঞ্জুরুল হক। হ্যাঁ, সোভিয়েত ইউনিয়নের এক বিখ্যাত নেতা ছিলেন, লেনিনদের আমলেরও সেই সময় সমসাময়িক এক নেতা প্লেখানাভ। উনি একটি মূল্যবান কথা বলেছিলেন। সেই কথাটি হচ্ছে যে মানুষের চাহিদার তো শেষ নেই। মানুষ সবাই মনে করে যে মানুষের বড় চাহিদা হচ্ছে সম্পদের, অর্থের। প্রত্যেকটা মানুষই বিশাল অর্থবান হতে চায়, সম্পদশালী হতে চায়। প্লেখানভ বলেছিলেন উল্টো কথা, মানুষ ক্ষমতার লোভ, মানুষ প্রচন্ড রকম ভাবে ক্ষমতা হাতে পেতে চায়। তো ক্ষমতা এমন একটা জিনিস, সেটা আপনি 85 বছর বয়স না 95 বছর বয়সে পাচ্ছেন, না ওই ভুটানের রাজার মতন 20 বছরে পেয়ে গেলেন, ডাজ নট ম্যাটার। ম্যাটারটা হচ্ছে ক্ষমতা।
আর ক্ষমতার স্বাদ একবার পেয়ে গেলে এটা সহজে কেউ ছাড়তে চায় না, যে কোনো প্রকারে হোক সেই ক্ষমতাটি আঁকড়ে ধরে রাখতে চান। ডক্টর ইউনূসের বয়স হয়ে গেছে, উনি এখন অবসরে যেতে পারেন, সেটা তো উনি আমাদের থেকে ভালো জানেন, কিন্তু উনি তো চাননি। উনি যখন ওনাকে যখন 1/11 পরে ওনাকে যখন প্রস্তাব করা হয়েছিল, তখন তত্ত্বাবধায়ক সরকার প্রধান করার জন্য উনি শর্ত রেখেছিলেন যে 3 মাসের জন্য আমি হব না। তখন তখন তাকে হ্যাঁ, মনে আছে তো আপনাদের, তখন তো সেনাবাহিনীর পক্ষ থেকে তাকে রিকোয়েস্ট করা হয়েছিল যে আপনি রেডি হয়ে কাপড় চোপড় পরে রেডি হয়ে চলে আসুন আমাদের সাথে। উনি আসতে চাননি, উনি বলেছেন যে না, 3 মাসের জন্য আমি হব না, আমাকে হতে হলে দীর্ঘমেয়াদে দিতে হবে। সেজন্য উনি সে সময় হননি। এইবার উনি দীর্ঘমেয়াদের জন্য হয়েছেন, এবং উনি প্রথম দিনই বলেছিলেন আমাকে 6 বছর সময় দিতে হবে। 6 বছরের ভেতর তো মাত্র 9 মাস গেছে। সুতরাং উনি ক্ষমতা ছাড়তে চাইবেন না, এটা হলো রিয়েলিটি। এবং নিজেই আবার প্রোপাগান্ডা শুরু করেছেন যে মানুষ চায় তাকে ক্ষমতায় দেখতে। হ্যাঁ, সারা দেশের মানুষ তাকে চায় ক্ষমতায় দেখতে। কি করবেন? মানুষ এতটা নির্লজ্জ হয়, মানে সরি, একজন প্রধান উপদেষ্টা এবং ডক্টর ইউনূস যিনি শান্তিতে নোবেল বিজয়ী, তাকে নিয়ে আমরা বলতে হচ্ছে, আমি দুঃখিত। আমরা এটা বলতে চাই না, ওই জন্যই আমি প্লেখানোভের উদ্ধৃতিটা দিলাম যে মানুষের আসলে ওই ক্ষমতার উপরেই মানুষের সীমাহীন লোভ থাকে। ক্ষমতা সেটা পারিবারিক হোক, বংশীয় হোক, রাষ্ট্রীয় হোক বা বিশ্বের হোক। ধরুন আমি প্রেসিডেন্ট হয়ে গেছি কোন একটা দেশের, আমার আর কোনো ক্ষমতা, আমার দেশের সর্বোচ্চ পদ, আমার আর কি চাওয়ার থাকতে পারে? না, তখনও থাকতে পারে। তখন আমার মনে হতে পারে আমি জাতিসংঘের মহাসচিব হব, সারা বিশ্বের নেতা থাকতে পারে তখন। ধরুন তুরস্কের যে এরদোগান, তিনি একটা দেশের প্রেসিডেন্ট, ওনার কি ক্ষমতার লোভ থাকতে পারে? ওনার এখন একমাত্র ক্ষমতার লোভ, আমি মুসলিম বিশ্বের খলিফা হব, আমার কথায় মুসলিম বিশ্বের আইন তৈরি হবে, আমার কথায় সুন্নি মুসলমানদের একটা আইডেন্টিটি হবে। ওনার এই খায়েশ, লোভ, এইসব মানুষের সীমাহীন লোভ তো সীমাহীন, মানুষের লোভের কোনো সীমা নেই। ক্ষমতা এরা এমন একটা জিনিস যেটা কেউ একবার ধরলে আর সহজে ছাড়তে চায় না। ক্ষমতার লোভে অন্ধ। অন্ধ। এখন আরেকজন একটু প্রশ্ন করেছেন যে পুরো বাংলাদেশ নয়, চট্টগ্রামের অংশটা ফেনী থেকে হারাতে পারে। এটা খুব ভালনারেবল, চট্টগ্রাম অংশটা আসলে খুব ভালনারেবল। আমরা চট্টগ্রামের মানুষের শিল্প, সাহিত্য, সংস্কৃতি, কৃষ্টি, কালচার সম্পর্কে খুব বেশি জানি না আসলে। আমাদেরই তারা ভাই, চাকমা, বম, মরং, মং, যারা যত উপজাতি আছে, যেমন ধরুন ত্রিপুরার রাজা পদাধিকার বলে তিনি রাজা, একটা ইয়াং মানুষ। উনি গত মাসে এই যখন এই 7 সিস্টার নিয়ে ডক্টর ইউনূস কথা বললেন চীনে গিয়ে, উনি তখন একটা ঘোষণায় বলেছিলেন যে আমাকে অনুমতি দেওয়া হোক, আমি গ্রেটার ত্রিপুরা গড়ে তুলব। বাংলাদেশে যারা আমাদের জাতির রক্ত আছে, আমাদের জাতিগোষ্ঠী আছে, তারা এখনো ভারতের সঙ্গে যোগ দিতে প্রস্তুত। তার মানে কি? তার মানে জায়গাটা পাকিস্তান আমল থেকেই জায়গাটা কিন্তু ভালনারেবল। এবং পাকিস্তান যখন তৈরি হয় 47 সালে, সেই সময় প্রায় 7 দিন চট্টগ্রামে কিন্তু পাকিস্তানের পতাকা উঠতো না, ইন্ডিয়ান পতাকা উঠতো। পার্বত্য চট্টগ্রামের লোকজন তারা ইন্ডিয়ার সঙ্গে যাওয়ার জন্য প্রস্তাব করেছিল, এবং তারা বাংলাদেশ পূর্ব পাকিস্তানের সঙ্গে আসতে চায়। যাই হোক, আজকে শেষ করি। হ্যাঁ, ডক্টর ইউনূস যেই যুদ্ধের প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়েছেন, এটি তার মুখে থেকে শুনতে কার কেমন লেগেছে জানি না, আমি অত্যন্ত লজ্জাবোধ করেছি, কারণ তিনি বরং আমরা বাংলাদেশ একটা শান্তির আহ্বান জানাতে পারতাম, যাতে করে এই দক্ষিণ এশিয়ায় কোন রকম যুদ্ধের ঝনঝনানি না ওঠে, কোন রকম প্রাণহানি না ওঠে। বাংলাদেশের পক্ষ থেকে সেরকম একটি আহ্বান জানালেই নোবেল বিজয়ী ডক্টর ইউনূসের সম্মান, তার মাথা উঁচুতে থাকতো, তাকে আমরা বলতে পারতাম আপনাকে স্যালুট। কিন্তু আমরা আজকে এই কথাটি বলতে তো পারছি না, বরং খুবই লজ্জাবোধ করছি যে তিনি যুদ্ধে প্রস্তুত থাকার জন্য
আহ্বান জানিয়েছেন। যুদ্ধ কখনোই কারো কাম্য হতে পারে না, পৃথিবীতে শান্তি ফিরে আসবে এটাই আমাদের কামনা। যাই হোক মঞ্জুরুল হক, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশে এখন অনেক গভীর রাত, আমি জানি আপনি অনেক রাত পর্যন্ত পড়ালেখা করেন, লেখালেখি করেন, সেজন্য আপনাকে পেয়েছি। আপনাকে অনেক ধন্যবাদ আমার সঙ্গে আজকে যুক্ত থাকার জন্য। আপনি ভালো থাকুন। আপনিও ভালো থাকবেন এবং আপনার মাধ্যমে যত দর্শক শ্রোতা সবাইকে শুভরাত্রি। ধন্যবাদ। জি, ভালো থাকুন। জি। দর্শক, এই ছিল আমার আজকের আয়োজনে। মানে যেটি বলছিলাম যে বাংলাদেশ কখনোই, বাংলাদেশের ভূমি কোনো যুদ্ধ, একটি গুলি ছোড়ার জন্য যেন ব্যবহৃত না হয়, বাংলাদেশের একটি মানুষেরও যেন প্রাণহানি না হয় কোনো যুদ্ধের মধ্য দিয়ে, এবং তৃতীয় পক্ষের সঙ্গে অন্য মানে তৃতীয় কোনো রাষ্ট্রের জন্য, অন্য কারো স্বার্থের জন্য আমার দেশের ভূমি ব্যবহৃত হোক, তা নিশ্চয়ই কখনো বাংলাদেশের মানুষ চাইবে না। এবং দ্রুত বাংলাদেশে একটি নির্বাচন দিয়ে জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করা ছাড়া আসলে বাংলাদেশের সামনে কোনো বিকল্প নেই। কিন্তু সে কাজটি করতে ডক্টর ইউনূস এবং তার সরকার রাজি হচ্ছেন না। আর তারা অনেকেই অভিযোগ করছেন, আজকে আলোচনায়ও অতিথিও অভিযোগ করলেন যে তারা একটা কেওয়াস সৃষ্টি করতে যাচ্ছেন যাতে ক্ষমতায় তারা দীর্ঘ সময় থাকতে পারেন। কিন্তু আমি যেটি বলছিলাম যে এই অঞ্চলে যুদ্ধ বাঁধলে সেটি কারোর জন্যই শুভ কিছু বয়ে নিয়ে আসবে না। বাংলাদেশ একটা বিপুল জনগোষ্ঠীর ছোট্ট ভূখণ্ড, সেই ভূখণ্ডটি টুকরো টুকরো হয়ে যাক, আমরা নিশ্চয়ই সেটি চাই না। একটা যুদ্ধ করে স্বাধীন করা জাতি আমরা, এবং আমরা কখনোই, আমাদেরকে কেউ কখনোই দাবায় রাখতে পারেনি। এখনো বাংলাদেশের মানুষ খুব দ্রুত সচেতন হয়ে উঠবে এবং এর বিরুদ্ধে রুখে দাঁড়াবে। যে চক্রান্তের ফাঁদে বাংলাদেশ আজ পড়েছে, সেই চক্রান্ত থেকে উদ্ধার হতে পারে একমাত্র বাংলাদেশের মানুষ যদি ঘুরে দাঁড়ায়। নিশ্চয়ই তারা ঘুরে দাঁড়াবে। সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি।